আমরা জানি এই রাজ্যে শিক্ষক নিয়োগে এক ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে এই দুর্নীতির মীমাংসা করতে বিচার বিভাগ বা বিচারকরা যে সমস্ত প্রতিক্রিয়া দিচ্ছেন তাতে আমাদের বিস্ময় জাগছে। যেভাবে গোটা বিষয়টা তারা তাদের অসহায়তা জানাচ্ছেন তাতে মনে হয় সত্যি কি এই সমস্যাটার আদৌ কোনো সমাধান হবে। বিচার বিভাগ বিচারপতিরা তো গোটা বিষয়টা বিবেচনা করে একটা সিদ্ধান্তে আসবেন, তারা তো বলে দেবেন যে এই এই কারণে এই ঘটনাগুলো ঘটেছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে বিচারকরাই রীতিমতো ধোঁয়াশার মধ্যে রয়েছে। তারাই যেন এক ধরনের অসহায়তার অভিব্যক্তি সামনে আনছেন। যেমন গতকালই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেভাবে বললেন যে এ রাজ্যের শিক্ষক নিয়োগে যে দুর্নীতি, সেটার কে দুর্নীতি করেছে আর কে করেনি সেটা নির্ধারণ করা খুব কঠিন, ক্রমশই গুলিয়ে যাচ্ছে। আর যদি গুলিয়ে যায় তাহলে পুরো প্যানেলটা বাতিল করতে হবে, এমন আশঙ্কায় সত্যি অনেকেরই ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। অনেকেই মনে করছেন যে এর ফলে কি হবে, যারা ন্যায্যভাবে চাকরি পেয়েছিলেন তাদেরও চাকরি চলে যাবে। অথচ এই দুর্নীতিটা যারা করলেন, কিংবা এইভাবেও আমরা বলতে পারি যে ঠিক বা বেঠিকের ব্যবধানটা গুলিয়ে দিলেন যারা, যাদের দায়িত্ব ছিল এটা যাতে না গুলিয়ে যায় সেটা দেখার, তারা তো তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, এটা তো প্রমাণ হয়ে গেছে। তাহলে বিচার বিভাগ বিচারকরা তাদের বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা কেন জানাচ্ছেন না? বারবার এই প্রশ্নটা আমাদের ভাবাচ্ছে। বিচারকরা একটা গণ্ডগোল হয়েছে বুঝতে পারছেন, গণ্ডগোলটা সঙ্গে কে জড়িত সেটা যখন বোঝা যাচ্ছে, যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল এরকম গণ্ডগোল যাতে না হয় সেটা নিশ্চিত করতে, তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে সেটা নিশ্চিত করে বলছেন না কেন? স্পষ্ট ভাষায় বলছেন না কেন? কেন তাদের জন্য কোনো শাস্তির বিধান দিচ্ছেন না? এই প্রশ্নটা আমাদের বারবার ভাবাচ্ছে যে শিক্ষক নিয়োগে যে দুর্নীতি চক্র, আদৌ কি তার রহস্য কোনো দিন সামনে আসবে? যেভাবে একটার পর একটা জটিলতা তৈরি হচ্ছে এই মামলাকে কেন্দ্র করে, তাতে আমাদের মনে হয় কিভাবে সমাধান বেরোবে কেউ তো জানেন না। এমনকি বিচারকরা বলতে তারাও বলতে পারবেন না, কারণ ভায়া তারপরে আর একটা ভায়া, এই মারফত যে দুর্নীতি করা হয়েছে, দুর্নীতির উৎসে পৌঁছানোই যাচ্ছে না। অথচ এই দুর্নীতি যাতে না হয়, এই দুর্নীতি আটকাবার কথা ছিল যাদের, তাদের সম্পর্কে কোনো মন্তব্য বিচার বিভাগ বা বিচারপতিরা করছেন না। আমাদের বিস্ময়টা ঠিক এখানেই। আমরা বুঝতে চাইব কিভাবে এটার আদৌ কোনো সমাধান বেরোবে, কিভাবে এটা সমাধান হতে পারে, কি ভাবছেন শিক্ষকরা? একটা অনিশ্চিত ভবিষ্যতের মুখে চলে যাচ্ছে তো এ রাজ্যের প্রায় সমস্ত শিক্ষক, যারা ন্যায্যভাবে চাকরি পেয়েছিলেন, যোগ্যতার পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদেরও তো একটা অনিশ্চয়তার মধ্যে ক্রমশই সেধিয়ে যেতে হচ্ছে। তারাও তো ভাবছেন যে যদি এমনটা হয়, মৌরি আর মিছরি আলাদা করা গেল না, তখন সব কিছুই একসঙ্গে বাতিল, তেমনটাই তো হচ্ছে। তা যদি হয় তাহলে সে কেমন বিচার হবে? যারা ন্যায্য পথে সঠিকভাবে তাদের যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছেন, তাদেরও যদি চাকরি চলে যায়, সেটা কিন্তু মর্মান্তিক। এটা নিশ্চিত করা যাবে না কেন? আমাদের বারবার এই বিষয়গুলো ভাবাচ্ছে বিচার বিভাগ তাহলে কি ভাবছে, কিভাবে তারা তাদের মতামত বা সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। এত অসহায়তা যদি তাদেরই গ্রাস করে, তাহলে মানুষ ভরসা খুঁজবে কোথায়? এই বিষয়টায় আমরা আলোচনা করব। এ রাজ্যের শিক্ষকদের ভবিষ্যৎকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে কি না? যেভাবে দুর্নীতি তদন্ত এগোচ্ছে বা মামলা এগোচ্ছে, তাতে শিক্ষকদের আরও অনিশ্চয়তার মধ্যে চলে যেতে হচ্ছে কি না, সেই বিষয়টার উপরেই আজ আলোকপাত করব, বুঝবার চেষ্টা করব যারা শিক্ষক রয়েছেন, যারা পড়াচ্ছেন এই মুহূর্তে, তাদের মধ্যে কতটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এই অনিশ্চয়তা নিয়ে সত্যি কি যথার্থ শিক্ষার আলো দেওয়া সম্ভব? তারা কি পারবেন তাদের ছাত্র ছাত্রীদের শেখাতে এই অনিশ্চয়তা বহন করে? এই অনিশ্চয়তা বহন করবার সত্যি কি কোনো দরকার ছিল? এই অনিশ্চয়তা তারা বহন করবে কেন? এই প্রশ্নগুলো বোধহয় আলোচনায় আসা উচিত।
আমরা বোঝবার চেষ্টা করব সমস্যাটা ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে, কতটা জটিল থেকে জটিলতর হচ্ছে গোটা বিষয়টা। সঙ্গে রয়েছেন একজন শিক্ষক মেহবুব মণ্ডল। মেহবুব, গোটা বিষয়টা যেখানে দাঁড়িয়ে রয়েছে তাতে আপনাদের একটা অনিশ্চয়তার মধ্যেই তো পড়তে হচ্ছে, যারা চাকরি করছেন তাদেরও, এবং যারা চাকরি ঠিকঠাক যোগ্যতার বিচারে পেয়েছেন তাদেরও তো এক ধরনের অনিশ্চয়তার মধ্যে চলে যেতে হচ্ছে। আমি ঠিক এখানেই বুঝতে চাইছি যে আপনাদের মানসিক অবস্থা, আমি বুঝতে পারছি রীতিমতো সত্যি তো আপনাদের খুব অপমানের মধ্যে যেতে হচ্ছে, যে কে ঠিক কে ভুল এটা যদি নির্ধারণ না করা যায়, একজন শিক্ষক ছাত্রছাত্রীদের তাদের সম্পর্কে সন্দেহ হবে যে সত্যি সত্যি চাকরি পেয়েছে নাকি ঘুষ দিয়ে কোনোভাবে বেআইনি পথে চাকরি পেয়েছে। এইরকম একজনের কাছ থেকে শিক্ষা নিয়ে বা এইরকম একটা ভাবনার ঘোরের মধ্যে থেকে সত্যি কি শিক্ষার আলোটা ঠিকঠাক করে পৌঁছে দেওয়াও সম্ভব হবে? মানে যা পরিস্থিতি তৈরি হচ্ছে, এই পরিস্থিতিটা তো জটিল থেকে জটিলতর হচ্ছে। কোথাও মনে হয় না বিচার বিভাগ, বিচারপতিদের অবস্থান আরেকটু স্বচ্ছ, আরেকটু পরিষ্কার হওয়া উচিত ছিল? আরও দৃঢ়তার সঙ্গে তারা সত্যি কথাটা বলতে পারতেন যে এই অবস্থা যারা তৈরি করেছেন আমরা তাদের চিহ্নিত করবার প্রয়াস করব। কারণ এটা তো নির্ধারণ করার দায়িত্ব ছিল শিক্ষা দপ্তরের। শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকরা রয়েছে, যাতে এই ধরনের নীতি আর দুর্নীতি গুলিয়ে না যায়। তার ঠিকাদার বা তার দারোয়ান তো তারা হবেন, তাহলে তারা যে সেই দায়িত্বটা পালন করতে পারেননি এটা তো পরিষ্কার। এ বিষয়ে আদালতের কোনো প্রতিক্রিয়া তো জানা যাচ্ছে না, আদালত তো কিছু বলছে না। প্রথমত আমরা যারা একেবারে স্বচ্ছতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছি, যাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই, এবং এই দুর্নীতির যে অভিযোগ এসেছিল এবং যে দুর্নীতির ভিত্তিতে যে ইনভেস্টিগেশন রিপোর্ট হয়েছিল, অর্থাৎ এটার উপরে প্রথমত হাইকোর্টের যে অবজারভেশন ছিল সেখানে পরিষ্কার স্কুল সার্ভিস কমিশনের যে দুর্নীতি সেখান নিয়ে সিবিআই ইনভেস্টিগেশন দেওয়া হয়েছিল। সিবিআই তার চার্জশিট পেশ করেছেন, রিপোর্ট পেশ করেছেন। পাশাপাশি রঞ্জিত বাগের নেতৃত্বে, জাস্টিস রঞ্জিত বাগের নেতৃত্বেও একটা কমিটি গঠন করা হয়েছিল। তো সব মিলিয়ে একটা একেবারে যে যারা অবৈধ উপায়ে বা নিয়োগ পায়নি তাদের একেবারে চিহ্নিত করতে পারা যায়নি, ব্যাপারটা এরকম নয়। চিহ্নিত করতে পারা গিয়েছে এবং চিহ্নিত করা হয়েছে। তাহলে যখন চিহ্নিত করা হয়েছে এবং সেই চিহ্নিত হওয়ার ভিত্তিতে যখন হাইকোর্টে থেকে সুপ্রিম কোর্টে মামলাটা যখন মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলাটা ছিল সুপ্রিম, তখন সিবিআই ইনভেস্টিগেশনের ফলে কি করা হলো যে কিছু জনকে চিহ্নিত করা হলো এবং নির্দেশ দেওয়া হলো তাদের চাকরি যাতে এসএসসি নিজেই সেটাকে রেকটিফিকেশন করে। এবং এসএসসি কি করলো, 17C তার যে রুলস, সেই রুলস ব্যবহার করে ওদেরকে বাদ দিল। কিছু জনকে বাদ দেয়নি, তার কারণ ইতিমধ্যে স্টে পড়ে গিয়েছিল। যাই হোক, তারা যখন সুপ্রিম কোর্টে গেলেন, সুপ্রিম কোর্টে বেলা ত্রিবেদীর বেঞ্চ তিনি একটা অবজারভেশন করলেন এবং তার ভিত্তিতে তিনি হাইকোর্টে একটা বেঞ্চ তৈরি করে দিলেন। হাইকোর্টে যে বেঞ্চটা তৈরি করলেন সেই বেঞ্চটা ছিল দেবাংশু বসাকের বেঞ্চ। সেই অর্ডার কপিতে কিন্তু আমাদের নিয়ে কোনো কিছু বলা ছিল না, বলা ছিল যাদের বিরুদ্ধে অ্যালিগেশন, কারণ তারা বলেছিল আমাদের কোনো বক্তব্য না শুনে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। মানে যাদের বিরুদ্ধে তথাকথিত যারা আমরা তাদেরকে টেন্টেড বলছি, সেই টেন্টেড লোকজন। তো যাই হোক, তো সেখানে সামগ্রিক বিষয়টাকে নিয়ে জাস্টিস দেবাংশু বসাক যে অবজারভেশন করলেন বা ওই হাইকোর্টের বেঞ্চ যে অবজারভেশন করলেন, সেখান থেকে বিভিন্ন রিপোর্ট বিশ্লেষণ করে দেখা গেল ক্লাস 9-10-এ 8.5 এবং ক্লাস 11-12-এ 14.47 ইলিগালিটিস মানে ধরা পড়ছে। যে এদের হচ্ছে এতজনকে চিহ্নিত করা যাচ্ছে, এটা হচ্ছে তাদের ইনভেস্টিগেশন থেকে প্রমাণিত সত্য যে 8.5 এবং 14.47 দুর্নীতি এখানে হয়েছে। তাহলে সবচেয়ে বেশি যদি আমরা দেখি, তাহলে আমরা যদি উল্টো দিক থেকে ভাবি, তাহলে এটার 92% 9-10-এর ক্ষেত্রে এবং 11-12-এর ক্ষেত্রে অ্যাপ্রক্স 85% যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যারা সম্পূর্ণরূপে এখনো পর্যন্ত যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যাদের ওএমআর এ কোনো মিসম্যাচ নেই, যাদের কোনো কিছু প্রবলেম নেই, সেই অংশটা তাহলে কিভাবে এখানে কিসের ভিত্তিতে এই এত বেশি, অর্থাৎ সিংহভাগ যারা স্বচ্ছ, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, তাদেরকে কিভাবে বাদ দেওয়া সম্ভব? এই প্রশ্ন চিহ্নটা আমার আপামর পশ্চিম বাংলার কাছে আছে, গোটা ভারতবর্ষের কাছে আছে, আইন ব্যবস্থার কাছে আছে।
রাষ্ট্রের কাছে আছে, কোন যুক্তিতে স্বচ্ছতার ভিত্তিতে পাওয়া ব্যক্তিদেরকে বাদ দেওয়া যায়। তার মানে দেখা যাচ্ছে যদি এমন হয় যে গ্রামের লোক একটা চোর বা 5 জন চোরকে ধরতে পারলো না বলে বিচারের এমন কি আইন আছে যে গোটা গ্রামটাকে চোর সাব্যস্ত করা হবে? এবং আমার আমার তো যেটা ধারণা, আইনের কাজ হচ্ছে একজন নির্দোষ একদম ব্যক্তিকেও আমাদের ব্যক্তিও যাতে আমাদের শাস্তি আইনের না মূল পায় সুর সেটা যে সেটা। 100 জন ছাড়া কিন্তু পেয়ে যাক এখানে ক্ষতি নেই, কিন্তু একজন নিরপরাধ যাতে কখনো শাস্তি না পায়। আমাদের বিচারের এটাই মূল সুর। একদম। তাহলে কোন যুক্তিতে এতজনকে কোনো প্রকার, যাদের বিরুদ্ধে অ্যালিগেশন নেই, এত বড় বড় ইনভেস্টিগেশন হওয়ার পরেও তাহলে তাদেরকে কিভাবে মানে বাদ দেওয়া হচ্ছে, এবং এবং এত ব্যাপকভাবে দেখানো হচ্ছে যে আমরা বোধহয় সত্যি সত্যি সকলে, এবং আমাদেরকে কটাক্ষ মানে আর চোখে দেখার একটা প্রবণতা, এইটা সত্যি সত্যি আমাদের কাছে খুব অপমানজনক। হ্যাঁ, এবং আরো একটা জিনিস আমি বলে দিই, এটা আমার কাছেও খুব অধরা লাগছে, যে যেদিন আমার প্যানেলটা হাইকোর্ট থেকে ক্যান্সেল হলো তার 2 দিন আগেই অনেকেই কিন্তু এই রায় জাজমেন্ট জেনে যায়। বিচারপতির এজলাস থেকে বিচারের রিপোর্ট পাবলিশ হওয়ার আগেই কিভাবে বিভিন্ন রাজনৈতিক সাংবাদিক এবং রাজনৈতিক দলের নেতারা এই সংবাদটা জেনে যায় যে এই ঘটনা ঘটে যাচ্ছে, এটাও আমাদের কাছে। তাহলে একদিন আমার মনে হয় এখানে আমার ব্যক্তিগতভাবে যদি বলতে চান, তাহলে আমি বলতে চাইবো আমাদের নিয়ে একটা সামগ্রিক রাজনৈতিক চক্রান্ত হচ্ছে। একদিকে স্টেট গভর্নমেন্টের এই দুর্নীতি, যে দুর্নীতির কারণে আমাদেরকে সাফার করতে হচ্ছে, পাশাপাশি এই দুর্নীতিটার অর্থাৎ 8% এবং 14% দুর্নীতিকে নিয়ে 92 এবং 85% দুর্নীতি মানে স্বচ্ছ ক্যান্ডিডেটকে নিয়ে যে ভয়ঙ্কর রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে এক শ্রেণীর রাজনৈতিক দলগুলো। হ্যাঁ, এই দুটোই কিন্তু আমাদের কাছে খুব মানে বিষাদময় আমাদের কাছে। আমাদের যে মূল বক্তব্য, যে এখানে এমন কিছু শিক্ষক আছেন যে 17 দফা যে ইললিগালিটিস এর কথা বলা হয়েছে প্যানেল ক্যান্সেলের ক্ষেত্রে, সেই 17 দফা যে অভিযোগ, সেই অভিযোগের মধ্যে যে সমস্ত শিক্ষকরা পড়ে না, তাদের সংখ্যাটা 92 এবং 85%। বারবার এটাকে আমি কোট আনকোট বলতে চাইছি। অর্থাৎ সিংহভাগ শিক্ষক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নয়। বারবার যে ইনভেস্টিগেশন হয়েছে সেই ইনভেস্টিগেশনে তাদের নাম আসেনি। দেশের সর্বোচ্চ বিচার বিভাগের কাছে তারা তাদের বক্তব্য পেশ করতে চাইছে বা করছে বারবার এটা বলে যে এই অংশটায় যে 17 দফা অভিযোগ করা হয়েছিল তাদের মধ্যে পড়ে না। তারা র্যাঙ্ক জাম্পিং এর অভিযোগে অভিযুক্ত নয়, তারা মার্কস ম্যানিপুলেশনের অভিযোগে অভিযুক্ত নয়, তারা প্যানেলের বাইরে থেকে উড়ে আসা কোনো শিক্ষক নয়, তারা এক্সপায়ারি অফ প্যানেলের মধ্যে পড়ছে না। তাহলে প্রথম হওয়া এটা দরকার যে যারা এই সবের মধ্যে নেই, এই দুর্নীতির মধ্যে পড়ছে না, এই ইনভেস্টিগেশন রিপোর্টের মধ্যে আসেনি, প্রথম সর্বোচ্চ বিচারালয়ে এইটা অবজারভেশন করা দরকার এবং তাদেরকে মুক্তি দেওয়া দরকার। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ, এবং প্রথমেও তাই হয়েছিল, প্রথম যে বিচার হচ্ছিল সেটাই, প্রথমে যাদের অভিযোগ, যাদের বিরুদ্ধে, তাদের নিয়ে আরো যদি মনে হয় বিচার বিভাগীয় তদন্ত হবে, হতে পারে। যদি মনে করে কোর্ট বিচার ওই তদন্ততে সন্তুষ্ট নয়, কোর্ট নিজের তত্ত্বাবধানে বিচার করতে পারে। একদম। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমরা যে ওএমআর এক্সাম দিয়েছি, যে ওএমআর পরীক্ষা আমরা দিয়েছি, সেই প্রত্যেকটা ওএমআর ইনভিজিলেটরের সিগনেচারের পাশাপাশি আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটের সিগনেচার আছে, এবং যে অ্যাডমিটে আমরা পরীক্ষা দিয়েছি সেই অ্যাডমিটেও ইনভিজিলেটরের সিগনেচার আছে এবং আমাদেরও সিগনেচার আছে। ফলে ওএমআর কে চিহ্নিত করা যাবে না, যাচ্ছে না, সিবিআই রিপোর্ট দেওয়ার পরেও যাচ্ছে না, এগুলো তো ভুল কথা, এগুলো ভুল কথা। এবং বিচার বিভাগের এটা ভালো করে শোনা দরকার, মাননীয় বিচারপতিরও এই বিষয়টাকে একটু গভীরে গিয়ে শোনা দরকার, যে আমরা ঠিক আসলে কি বলতে চাইছি। কেন মানে সেগ্রিগেশনের প্রচুর জায়গা আছে, প্রচুর। এসএসসি, সিবিআই রিপোর্ট, সুপ্রিম কোর্ট অ্যানালিসিস, আমাদের যে সমস্ত ওএমআর যেগুলো পাবলিশ হয়েছে সেই ওএমআর থেকে অনেক জায়গা আছে, অনেক। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যখন এসএসসি প্রথম প্যানেল প্রকাশ করে তখন কিন্তু সামগ্রিক প্যানেল প্রকাশ করেনি। প্রথম তারা মেনলি যেটা আমরা আমাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে নিজের র্যাঙ্কটাকে দেখতে পাচ্ছিলাম, সেখানেও আমরাই কেস করেছিলাম যে পূর্ণাঙ্গ প্যানেলটা বের করা হোক। এবং তার বেসিসে যেটা করা হয়েছে, শেখর ববি সেরাফের এজলাসে যে প্যানেল পূর্ণাঙ্গ প্রকাশিত হয়েছিল, সেই প্যানেলের যে
মানে র্যাঙ্ক পজিশন এবং এই ওএমআর পাবলিশ হওয়ার পর, মানে এই ওএমআর পাবলিশ হওয়ার পর তার যে র্যাঙ্ক পজিশন, এবং সিবিআই মানে সিবিআই যে ডেটা রুমটাকে সিজ করেছিল এবং সেখান থেকে প্রাপ্ত র্যাঙ্ক পজিশন, সব র্যাঙ্ক পজিশন তো এক।